ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের। সৌদি আরবে ওয়াশিংটন মস্কোর বৈঠকে ইতিবাচক অগ্রগতি। সংঘাতের দায় জেলেনস্কির ঘাড়ে চাপালেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। লন্ডনে এক মাসে রেকর্ড সংখ্যক গ্রেফতার। বাংলাদেশি কমিউনিটিতে বাড়ছে আতঙ্ক। এবং দক্ষিণ কোরিয়ায় সাপ্তাহিক ছুটির দিনেও দূতাবাস খোলা রাখার দাবি প্রবাসী বাংলাদেশিদের। বিবেচনার প্রতিশ্রুতি কাউন্সিলরের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সংঘাত বন্ধে সৌদি আরবে ওয়াশিংটন মস্কোর বৈঠক ইতিবাচক হয়েছে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যুদ্ধবন্ধে মধ্যস্থতা করার জন্য বিশেষ দল নিয়োগের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ইউক্রেনকে ছাড়া এই বৈঠক করায় নিন্দা জানিয়ে সৌদি আরব সফর বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 2022 সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। 3 বছরের মধ্যে প্রথমবারের মতো যুদ্ধ বন্ধে আলোচনায় বসল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তবে এই আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি। ইউক্রেনের ইউরোপীয় মিত্র দেশগুলো বৈঠকে ডাক পায়নি। মার্কিন ও রুশ প্রতিনিধি দল ইউক্রেন ইস্যুসহ যুক্তরাষ্ট্র রাশিয়ার দ্বিপাক্ষীয় সম্পর্কের উন্নয়ন নিয়ে প্রায় 4 ঘন্টা ধরে বৈঠক করেন। বৈঠক শেষে তারা জানান ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ট্রাম্প দ্রুততম সময়ে এই যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছেন। ট্রাম্পের মতো একজন যোগ্য নেতাই এমন আলোচনার ব্যবস্থা করতে পারেন বলে মন্তব্য করেন তিনি। মার্কো রুবিও আরও জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি অবশ্যই যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য হবে। যুদ্ধ বন্ধের আলোচনায় ইচ্ছাকৃতভাবে ইউক্রেন ও ইউরোপকে অংশ নিতে দেয়া হয়নি, এমন অভিযোগ নাকচ করে দেন তিনি। এদিকে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, সৌদি আরবের বৈঠকে 3টি বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। প্রথমত, দুই দেশের মধ্যে দূতাবাস চালু করা। দ্বিতীয়ত, ইউক্রেন বিষয়ে সমঝোতায় মধ্যস্থতা করার জন্য বিশেষ প্রতিনিধি দল নিযুক্ত করবে দুই দেশ। এছাড়া রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও পুরোদমে সহযোগিতা চালু করা হবে। তবে এই বৈঠক প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার দাবি, কিয়েভের অনুপস্থিতিতে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য হওয়া বৈঠক রীতিমতো অন্যায্য। জেলেনস্কি বলেন, এই আলোচনা তখনই ন্যায্য হবে যখন ইউক্রেন এবং ইউরোপ এতে অংশগ্রহণের সুযোগ পাবে। বৈঠকের প্রতিবাদ জানিয়ে পূর্ব নির্ধারিত সৌদি আরব সফর বাতিল করেছেন তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। এবার ইউক্রেন যুদ্ধের দায়ভার জেলেনস্কির ঘাড়ে চাপালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি চাইলেই আরও আগে যুদ্ধ বন্ধ করতে পারত বলে মন্তব্য করেন তিনি। চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের খনিজ সম্পদ না দেয়ায় জেলেনস্কির দূরদর্শিতার অভাব আছে বলে সমালোচনা করেছে হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় ইউক্রেনকেই শামিল করেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সৌদি আরবের এই তাৎপর্যপূর্ণ বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ইউক্রেনের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে এবার জেলেনস্কিকে এক হাত নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন জেলেনস্কিকে ছাড়াই রিয়াদের বৈঠকের আয়োজন করা হলো, এ বিষয়ে মারে-লাগোতে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। উত্তরে ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলেই অনেক আগেই এই যুদ্ধ বন্ধ হয়ে যেত। তিনি কোনো ধরনের প্রাণহানি ছাড়া ইউক্রেনকে অনেক সুবিধা এনে দিতে পারতেন। সংবাদ সম্মেলনে এই যুদ্ধ নিয়ে বাইডেনের ভুল সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেন তিনি। আমি ইউক্রেনের স্বার্থে এমন সব সুবিধার ব্যবস্থা করে দিতে পারতাম যেখানে কোনো মানুষ মারা যেত না, কোনো অবকাঠামোর ক্ষতি হতো না, কোনো শহর ধ্বংস হতো না। কিন্তু তারা এ পথ বেছে নেয়নি। আর সাবেক প্রেসিডেন্ট বাইডেন বুঝতেই পারেননি যে তিনি এ যুদ্ধ আর সামাল দিতে পারছেন না, বরং সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছেন। সংবাদ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, চলতি মাসে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ইউক্রেনে নতুন করে নির্বাচনের আয়োজনের আহ্বান জানান তিনি। বলেন, জেলেনস্কি তার শাসনামলে ইউক্রেনকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদ ট্রাম্পকে দিতে অস্বীকৃতি জানানোয় ভলোদিমির জেলেনস্কির দূরদর্শিতার অভাব আছে বলে সমালোচনা করছে হোয়াইট হাউস। ট্রাম্পের প্রস্তাবে রাজি না হয়ে কিয়েভ ওয়াশিংটনকে আগের মতো পাশে পাবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা।
মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধবিরতির চুক্তি মেনে আগামী বৃহস্পতিবার 4 ইসরায়েলের মরদেহ হস্তান্তর করবে হামাস। শনিবার মুক্তি দেওয়া হবে আরও 6 জিম্মিকে। মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন হামাসের গাজা সিটি শাখার নেতা। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা চলতি সপ্তাহেই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সায়ার। গাজা সিটি ও পশ্চিম তীরকে পুনর্গঠনে অন্তত $5,000 কোটি প্রয়োজন বলে পরিসংখ্যান প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব ব্যাংক। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হলেও একদিন পর থেকেই পশ্চিম তীরের জেনিনে তাণ্ডব শুরু করে নেতানিয়াহু বাহিনী। অভিযানের নামে শত শত সেনা মোতায়েনের পাশাপাশি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বহুতল ভবন। নেতানিয়াহু বাহিনীর আক্রমণে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন অনেকে, তাড়িয়েও দেয়া হয় বহু বাসিন্দাকে। এদিকে অবরুদ্ধ উপত্যকা ও পশ্চিম তীর পুনর্গঠনে অন্তত $5,000 কোটি প্রয়োজন বলে এক পরিসংখ্যান প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্ব ব্যাংক। অন্তর্বর্তীকালীন ক্ষয়ক্ষতি ও প্রয়োজন মূল্যায়ন সংস্থা বলছে গাজা সিটি আগের রূপে ফেরাতে আগামী 10 বছরে $5,320 কোটি প্রয়োজন। একদিকে উপত্যকাটি যখন সংস্কারের পরিকল্পনার হিসাব করছে আন্তর্জাতিক সংস্থা, তখনও ইসরায়েলি প্রশাসনের সবুজ সংকেতের অপেক্ষায় মিশর সীমান্তে আটকে আছে ধ্বংসস্তূপ সরানোর কাজে ব্যবহৃত ভারী সরঞ্জাম। মঙ্গলবার হামাসের গাজা শাখার নেতা খলিল আল হায়া বলেন, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আগামী বৃহস্পতিবার 4 ইসরায়েলের মরদেহ হস্তান্তর করা হবে আর শনিবার মুক্তি দেওয়া হবে আরও 6 জিম্মিকে। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা চলতি সপ্তাহে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সায়ার। তবে আলোচনা শুরুর আগেই পরিবেশ ইতিবাচক রয়েছে বলে দোহায় এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির অধীনে উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পরও দক্ষিণাঞ্চলের কৌশলগত 5টি স্থানে তারা উপস্থিত থাকবে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজেদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। মৌসুমী সাথী, সময় সংবাদ। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথল। বলেন, ট্রাম্পের এমন প্রস্তাব অযৌক্তিক, কোনো পরিকল্পনার মধ্যেই পড়ে না। তবে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, গাজা দখলের কোনো পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্টের। এর মধ্যেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঠিক রেখে গাজার প্রতি পূর্ণ সংহতি রেখে উপত্যকাটির বাসিন্দাদের জন্য বিকল্প পথ বের করতে আলোচনায় বসার কথা জানিয়েছেন আরব বিশ্বের নেতারা। গাজা দখল করে ফিলিস্তিনিদের বিতাড়িত করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার বাস্তুচ্যুতদের মিশর আর জর্ডানে আশ্রয়ের প্রস্তাব দেন তিনি। তবে আরব বিশ্ব তার প্রস্তাব সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা জানায়। এরপর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাতস গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় বেরিয়ে যাওয়ার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দেন সেনাবাহিনীকে। এমনকি কাতস সোমবার বলেন, তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানের জন্য মন্ত্রণালয়ের মধ্যে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করবেন। ট্রাম্প আর আরব বিশ্বের রেষারেষির মধ্যেই নতুন করে আলোচনা এলো ডেমোক্র্যাট মার্কিন সিনেটরের মন্তব্য। তিনি বলেন, ট্রাম্পের যুক্তি আর পরিকল্পনা একদমই অস্পষ্ট, এটা কোনো পরিকল্পনার মধ্যেই পড়ে না। স্থানীয় সময়ের রোববার এক বক্তব্যে একথা জানান ডেমোক্রেটিক সিনেটর। জর্ডানের বাদশার সঙ্গে তিনি কথা বলে জানান, আরব বিশ্ব ইসরায়েলের সঙ্গে সামঞ্জস্য রেখে গাজার বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে বিকল্প পথ অবলম্বন করবে, যাতে গাজার বাসিন্দারা নিরাপদে বসবাস করতে পারে। ট্রাম্পের গাজা পরিকল্পনা বিরোধী দলের সিনেটর এবং আরব বিশ্বের নেতাদের তোপের মুখে থাকলেও রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার ব্যাখ্যা দিয়ে বলেন, গাজাকে কোনোভাবেই দখলের ইচ্ছে নেই যুক্তরাষ্ট্রের। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সিনেটে। যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নতুন করে বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা কি বাস্তবায়ন করা হবে। নাদিম মারজান, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ব্রিটিশ সরকার। সম্প্রতি মাত্র 1 মাসের ব্যবধানে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসী গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এতে বাংলাদেশি কমিউনিটিতে বেড়েছে গ্রেফতার আতঙ্ক। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। লন্ডনের 209টি স্থানে অভিযান চালিয়ে গত জানুয়ারিতে 142 জনকে গ্রেপ্তার করে ব্রিটিশ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম। 2024 সালের একই সময়ে এমন অভিযানে গ্রেপ্তারকৃতের সংখ্যা ছিল 83। গত 10 ফেব্রুয়ারি অবৈধ অভিবাসী ধরপাকড় বৃদ্ধির এমন পরিসংখ্যান প্রকাশ করেছে ব্রিটিশ হোম অফিস।
হোম অফিসের প্রতিবেদনে উল্লেখ করা হয় 2024 সালের জানুয়ারিতে যুক্তরাজ্য জুড়ে গ্রেপ্তারকৃতদের সংখ্যা 352। চলতি বছরের জানুয়ারিতে তা এসে দাঁড়ায় 609 জনে। হঠাৎ করেই অবৈধ অভিবাসী গ্রেপ্তারে যুক্তরাজ্য সরকারের কঠোর অবস্থানকে নানাভাবে দেখছেন বিশ্লেষকরা। লেবার সরকার আসার পরে প্রায় 16,400 মানুষকে রিমুভ করা হয়েছে, যাদেরকে অ্যাসাইলাম বন্ধ হয়ে গেছে অথবা যারা বিভিন্নভাবে আপনার কেস রিফিউজ হয়ে গেছে, তাদের রিমুভালের হারটা বেড়ে গেছে। অতীতে অভিবাসী ধরতে সাধারণত রেস্তোরাঁগুলোতে অভিযান চালানো হতো। এবার এই তালিকায় যুক্ত হয়েছে সেলুন, সুপারমার্কেট, কার ওয়াশের মতো স্থানগুলো। এতে বাংলাদেশি কমিউনিটিতে বেড়েছে আতঙ্ক। তাই অভিবাসীদের বসবাসের প্রক্রিয়া নিয়মিতকরণে পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। আনডকুমেন্টেড আনলফুল যদি থাকা হয় তাহলে আপনার সবসময় এই অসুবিধার এবং বিপদের আশঙ্কা আছে। ইমিগ্রেশন রেডি পড়ার সঠিক গ্রাউন্ড খুঁজে নিয়ে অ্যাপ্লিকেশন করে রেগুলারাইজ করাটা ওনাদের উচিত। 2024 সালের 5 জুলাই থেকে 2025 সালের 31 জানুয়ারির মধ্যে 5,425টি স্থানে অভিযান পরিচালনা করে 3,930 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। এই সময়ে অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে চালানো অভিযানের পরিমাণ আগের তুলনায় 38% বেশি। 2018 সালের পর এবারে প্রথমবারের মতন সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠায় ব্রিটিশ সরকার, যার মধ্যে 885 জনকে চার্টার ফ্লাইট ভাড়া করে পাঠানো হয়। মূলত অবৈধ অভিবাসী প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণ করে ভোটারদের সমর্থন ধরে রাখতে চায় ক্ষমতাসীন লেবার দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দক্ষিণ কোরিয়ায় প্রতি মাসে সাপ্তাহিক বন্ধের যে কোনো একদিন দূতাবাসের সেবা চালু রাখার দাবি জানিয়েছে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিষয়টিকে ইতিবাচকভাবে নিচ্ছে দূতাবাস। কর্মদিবসের বাইরে মাসে একদিন সেবা চালুর জন্য সর্বোচ্চ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন কাউন্সিলর তারাজুল ইসলাম। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ায় প্রতিদিন মেশিনের শব্দে ঘুম ভাঙে প্রবাসীদের। দেশটিতে সময়ের সাথে পাল্লা দিয়ে শ্রমিকদের কাজ করতে হয়। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি মুহূর্তে তাদের ঘামজোড়া পরিশ্রমের টাকায় ঘুরছে দেশের অর্থনীতির চাকা। পাসপোর্ট নবায়ন কিংবা অন্য কোনো সেবা নিতে কর্মদিবসেই দূতাবাসে যেতে হয় প্রবাসীদের। তবে কর্মদিবসে শ্রমিকদের ব্যক্তিগত কাজে ছুটি নেওয়া অপছন্দ করেন মালিক পক্ষ। আর তাই দীর্ঘদিন ধরে সাপ্তাহিক ছুটির দিনে মাসে অন্তত একদিন দূতাবাসের সেবা চালু রাখার দাবি জানিয়ে আসছেন দক্ষিণ কোরিয়ায় কর্মরত প্রবাসীরা। কোরিয়া আসলেই আমাদের হচ্ছে রোবটময় একটা লাইফ। তো এখানে মালিকরা কাজ ছাড়া আর কিছুই বুঝে না। কাজের দিনে এইসব কাজগুলো করাটা খুব ডিফিকাল্ট, কারণ কোম্পানির মালিকরা ছুটি দিতে চায় না। তাদেরকে অনেক কনভিন্স করে তারপর ছুটি দিতে হয় আর কি। আমি কিছুদিন আগে দূতাবাসে গেছিলাম, কিন্তু আমি নাইট ডিউটি করে না ঘুমায় এরপরে আমি গেছিলাম ওইখানে। পাশে একটা রবিবার হলেও দূতাবাস খোলা রাখার ব্যবস্থা করে দেওয়া হলে ভালো হতো আমাদের জন্য। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ দূতাবাস। মাসে কর্মদিবসের বাইরে একদিন সেবা চালু রাখতে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করার কথা জানান কাউন্সিলর তারাজুল ইসলাম। এটার সাথে আমরা আসলে কমপ্লিটলি একমত যে আমরা চাই যে আমাদের যারা সেবা প্রত্যাশী আছে তারা যাতে সার্ভিসটা নিতে পারে। হ্যাঁ, এখন যেহেতু নতুন অ্যাম্বাসেডর আসবেন হয়তো 2-3 সপ্তাহের মধ্যে, তারপরে আমরা এটা নিয়ে আরো আলোচনা করতে পারি। দুই দেশের জাতীয় দিবসগুলোতে সমন্বয় করে দূতাবাস চাইলে সেবা চালু রাখতে পারে বলে মনে করেন প্রবাসীরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের নীতির প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতে। দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে একই হারে শুল্ক আরোপের পারস্পরিক প্রতিশ্রুতির পরও ট্রাম্পের শুল্ক নীতি ভারতের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এমন সংকটের মাঝে মধ্যবিত্তদের উপর বাড়তি কর চাপানোর ঘোষণা দিয়েছে মোদি প্রশাসন। অথচ গেল 4 বছরের মধ্যে সবচেয়ে ধীর গতি চলছে দেশটির অর্থনীতিতে। বিশ্লেষকরা বলছেন এই মন্দা বড় ধরনের অশনি সংকেত। হোয়াইট হাউসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনা হয় নানা বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে দ্বিপক্ষীয় সমরাস্ত্র, তেল ও গ্যাস আমদানির বিষয়ে। এই সফরে দুই দেশের নেতারা পারস্পরিক বাণিজ্যের ক্ষেত্রে একই হারে শুল্ক আরোপে রাজি হন। এরপরও ট্রাম্পের শুল্ক নীতি ভারতের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে।
অর্থনীতির মন্থর গতির মাঝে ট্রাম্পের শুল্ক নীতি ভারতকে চাপে ফেলেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যেও দক্ষিণ এশিয়ার বৃহত্তর এই দেশটি পড়েছে বেকায়দায়। এসব প্রভাবে চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমে যাবে 6.4%, যা গত 4 বছরের সর্বনিম্ন। মন্দা কাটাতে সুদ হার 0.25% কমিয়ে 6.25% করছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এই যখন পরিস্থিতি, তখন মধ্যবিত্তের পকেটে হাত দিচ্ছেন মোদি, বাড়াচ্ছেন কর। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, বাড়তি কর চাপানোর সিদ্ধান্ত বেশিরভাগ নাগরিকদের জন্য সুফল বয়ে নাও আনতে পারে, বিশেষত যাদের আয় কর সীমার নিচে এবং যারা এখনও করোনা মহামারীর প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। পাশাপাশি কর্মসংস্থান ও দক্ষতার অভাবও অর্থনীতির গতি বাড়ানোর পথে বড় বাধা। বিশ্লেষকরা বলছেন, দ্রুত বর্ধমান অর্থনীতির দেশ ভারতের এই বাধাগুলো দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সংকট তৈরি করছে। যথাযথ পদক্ষেপ না নিতে পারলে ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। তাইওয়ানের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না, এই বক্তব্য সরিয়ে নেয় ওয়াশিংটনকে ভুল সংশোধনের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। মার্কিন এ বার্তা তাইওয়ানের স্থিতিশীলতা নষ্ট করবে বলে শঙ্কা প্রকাশ করেছে চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়। এদিকে তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধ বিমান প্রবেশ করে অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে বলে অভিযোগ চীনের। জবাবে তাইপে জানায়, তাইওয়ান প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রসহ তাদের অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোর প্রবেশের অনুমতি আছে। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইট থেকে তাইওয়ানের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না লাইনটি সরিয়ে নেওয়া হয়েছে। চীন তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতির এ বাকবদলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মার্কিন এ বার্তা তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিগুলোকে উস্কে দেবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন। তিনি আরও বলেন, তাইওয়ান ও যুক্তরাষ্ট্র যতই এক হয়ে ষড়যন্ত্র করুক, তারা কখনোই তাইওয়ান যে চীনের অংশ এ সত্য পরিবর্তন করতে পারবে না। এদিকে মার্কিন নৌবাহিনীর জাহাজের পর এবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে কানাডিয়ান যুদ্ধজাহাজ। এর নিন্দা জানিয়ে চীনা সামরিক বাহিনী বলেছে, তাদের বিমান ও নৌবাহিনী জাহাজটির ওপর নজরদারি করছে এবং সতর্ক করেছে। চীনা সামরিক বাহিনী জানিয়েছে, কানাডার এই পদক্ষেপ ইচ্ছাকৃতভাবে ঝামেলা সৃষ্টি করছে এবং প্রণালীর শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করছে। তবে এর জবাবে স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রসহ তাদের অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোর প্রবেশের অনুমতি আছে। বেইজিং এ প্রণালীকে অভ্যন্তরীণ ইস্যু হিসেবে আখ্যা দিয়ে ভ্রান্ত ধারণা তৈরির চেষ্টা করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, একদিনে দ্বীপের দক্ষিণ পশ্চিম দিকে 41টি চীনা সামরিক বিমান এবং 9টি জাহাজ মহড়া চালিয়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। তীব্র গরমে বিপর্যস্ত ব্রাজিল, 44 ডিগ্রির রেকর্ড তাপমাত্রা। গ্রান্দে সুলে অঞ্চলে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে তুষার ঝড়ের পূর্বাভাস। ঈদের পর সরকার বিরোধী কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ। পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই ঘোষণা দেন পিটিআই নেতা শওকত ইউসুফজাই। ক্ষমতাসীন জোটের অভ্যন্তরীণ কোন্দল সরকারের পতন ঘটাতে পারে বলেও মন্তব্য করেন পিটিআই নেতা। এ লক্ষ্যে পাকিস্তানের বিরোধী দলগুলোর একটি মহাজোট গঠন করা হচ্ছে বলে জানা গেছে। তীব্র গরমে বিপর্যস্ত ব্রাজিলের জনজীবন। রেকর্ড 44 ডিগ্রিতে গিয়ে ঠেকেছে দেশটির তাপমাত্রা। আগামীতে গরম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা। সূর্যের প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থায় দিন পার করছেন ব্রাজিলের রিও গ্রান্দে সুল শহরের বাসিন্দারা। রিও দি জেনারিওতে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। রিও গ্রান্দে সুল শহরের পাশাপাশি পারানা ও সান্তা কাতারিনা অঞ্চলেও তীব্র গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। গ্রান্দে সুলে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে ব্রাজিলের সরকারের তরফ থেকে জনগণের স্বার্থে নেওয়া হয়েছে জরুরি সেবা প্রদানের ব্যবস্থা। গরমে অসুস্থতা এড়াতে প্রচুর পরিমাণে পানি খেতে ও ভারী শারীরিক কার্যক্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সবার উচিত নিজেদের সুরক্ষা নিশ্চিত করা, সূর্যের তাপ এড়িয়ে চলা, জরুরি ও তাৎক্ষণিক সেবা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাপমাত্রার এমন অবস্থার কারণে অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসাও নিয়েছে।
mas na cidade como um todo ficou na. আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এটি কষ্টকর। তাপমাত্রা 50 ডিগ্রির মতো অনুভব হচ্ছে। যারা কর্মরত রয়েছেন তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তনের কারণে আকস্মিক ঝড় হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার এমন পরিবর্তন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলছেন বিশেষজ্ঞরা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ভয়াবহ বন্যার পর এবার তুষার ঝড়ের শঙ্কায় যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য। তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তীব্র শীতে নাকাল অঞ্চলটির বাসিন্দাদের জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও নামতে পারে। বুধবার থেকে প্রবল তুষারপাতের পূর্বাভাস স্থানীয় আবহাওয়া বিভাগের। রাজ্যের বিভিন্ন এলাকায় 6 ইঞ্চির বেশি বরফ পড়তে পারে বলেও জানায় তারা। এতে বন্যার উদ্ধার কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ার শঙ্কা কর্তৃপক্ষের। এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানান, এখন পর্যন্ত বন্যা ও শীতজনিত কারণে 14 জনের মৃত্যু হয়েছে। নতুন করে জেফারসন কাউন্টিতে 2 জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেন তিনি। দুবাইয়ের গালফ ফুড মেলায় দ্বিতীয় দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গতবারের তুলনায় এবারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা অংশগ্রহণকারীদের। বাংলাদেশি ভোগ্যপণ্য বিশ্ববাজারে তুলে ধরতে এই মেলাকে অন্যতম সুযোগ হিসেবে দেখছেন তারা। শিবলি আল সাদিকের রিপোর্ট। 30 বছরের পুরনো দুবাইয়ের গালফ ফুড মেলায় 2009 সাল থেকে বাংলাদেশ অংশ নিয়ে আসছে। বাংলাদেশের নতুন শিল্প প্রতিষ্ঠান সহ অসংখ্য উদ্যোক্তা এই মেলায় অংশ নেন। সেই ধারাবাহিকতায় দেশীয় ভোগ্যপণ্যের প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় নেমেছে আন্তর্জাতিক বাজার দখলের। আগে যেখানে মাত্র 10-12টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিত, সেখানে এবার 41টি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে নিজেদের সক্ষমতা তুলে ধরতে অংশ নিয়েছে। এই ফেস্টিভ্যালের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে আমাদের যে পণ্য আছে, আমরা এই পণ্য পরিচিত হতে পারছি। বেঙ্গল টি এর পাশাপাশি আমরা আরও একটি ব্র্যান্ড এখানে হয়তো চালু করব, এবং এটি যেহেতু একই দিকে আমরা প্রায় 30টারও বেশি দেশে আমাদের বর্তমানে বেঙ্গল টি যাচ্ছে, আমরা চেষ্টা করব যে এর সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে এবং একই সাথে চায়ের গুণগত মান, আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাকশন দিয়ে এটি যাতে ওয়ার্ল্ড ক্লাস টিয়ের দিকে নেওয়া যায়, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। মেলায় অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয় দিনে এসে বাংলাদেশি পণ্যের গুণগত মান দেখে ক্রেতাদের প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। সেই সঙ্গে ক্রয়াদেশ বাড়ছে। গেল বছর যেখানে $107 মিলিয়ন বাণিজ্য হয়েছিল, এবারের দ্বিগুণ বাণিজ্য হতে পারে বলে ধারণা করছেন অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের স্বনামধন্য সিটি গ্রুপ চা সহ নতুন নতুন পণ্য মেলায় নিয়ে এসে ক্রেতা আকর্ষণে চমক দেখিয়েছে। এই ট্রেন্ডসটা দিন দিন বাড়বে, কারণ আমি মনে করি যে আমাদের নিজেদের যে ডায়াসপোরা আছে দেশে, আমরা বাংলাদেশিরা যদি বাংলাদেশিরাই যদি বাংলাদেশি প্রোডাক্ট বিভিন্ন সুপারমার্কেট থেকে কিনতে থাকি, তাহলে এটার ডিমান্ড দিন দিন বাড়তেই থাকবে। সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশ থেকে ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মেলায় অংশ নেওয়ার জন্য দুবাই নিয়ে আসতে ভিসা জটিলতার সম্মুখীন হতে হয়েছে। এদিকে আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, বিশ্ববাজারে দেশের অবস্থান সুসংহত করতে আমিরাতের মতো দেশকে ব্যবহার করতে হলে নানা অনিয়ম থেকে প্রবাসী বাংলাদেশিদের বেরিয়ে আসতে হবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক অস্ত্র মেলা। এতে প্রদর্শন করা হচ্ছে অত্যাধুনিক সব সামরিক যান ও অস্ত্র। মেলায় অংশ নিচ্ছে 1800 জন সামরিক বিশেষজ্ঞ। স্থলযান, যুদ্ধবিমান, কামান, ড্রোন সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামের দেখা মিলছে এক ছাদের নিচে। স্থানীয় সময় মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে শুরু হয় আন্তর্জাতিক অস্ত্র মেলা, যেখানে উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামের প্রদর্শনী করা হচ্ছে। এই প্রদর্শনীতে অংশ নিয়েছে রাশিয়া, ইউক্রেন, দক্ষিণ কোরিয়া, তুর্কি সহ বেশ কয়েকটি দেশ। আন্তর্জাতিক অস্ত্র মেলায় অংশ নিচ্ছে 1800 জন সামরিক বিশেষজ্ঞ।
যুদ্ধ চললেও এবছর সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক অস্ত্র মেলায় ইউক্রেন ও রাশিয়া উভয়ই তাদের অস্ত্র প্রদর্শন করছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের পক্ষে মেলা পরিদর্শন করেন। যুদ্ধের মধ্যেও ইউক্রেন 40 লাখ ড্রোন উৎপাদন করতে সক্ষম বলে জানান তিনি। আমাদের কাছে 218টিরও বেশি অস্ত্র রয়েছে, যার মধ্যে 46টি নতুন করে উন্মোচন করেছি। এর মধ্যে আছে ড্রোন, সক্রিয় স্থলযান, নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম। আমাদের বর্তমানে যে সক্ষমতা রয়েছে তা দিয়ে আমরা প্রতি বছর 4 মিলিয়ন ড্রোন উৎপাদন করতে পারি। আমাদের একটি সম্পদ ও সুবিধা রয়েছে, আমরা আমাদের ড্রোন যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করতে পারি। এখানে যা আছে সবকিছুই উচ্চমানের। এই প্রদর্শনীটি 5 দিন ব্যাপী চলবে বলে জানায় আয়োজকরা। অর্জিতা শেজিন, সময় সংবাদ। রাজধানী লিসবন ও আরেকটি গুরুত্বপূর্ণ শহরে স্থায়ী শহীদ মিনার থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বেশ আবেগের পর্তুগাল প্রবাসীদের জন্য। তারা বলছেন, ভাষার শহীদদের স্মরণে দুটি স্থায়ী স্থাপনার পরেও খুব বেশি পর্তুগিজদের মাঝে পৌঁছে দেওয়া যায়নি দিবসটির মাহাত্ম্য। ইউনেস্কোর পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রচেষ্টায় দিবসটিকে সার্বজনীন করতে পারেন বলে মত সচেতন পর্তুগিজদের। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ দূতাবাস, প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পর্তুগালের বন্দর নগরী হিসেবে পরিচিত পর্যটন শহর পোর্তোর প্রাণ কেন্দ্রে 52 ভাষা শহীদদের স্মরণে 2016 সালে নির্মিত হয় স্থায়ী শহীদ মিনার। শহরের গুরুত্বপূর্ণ পর্যটন স্পটের কাছাকাছি হওয়ায় স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও রয়েছে পোর্তোর শহীদ মিনারটি। প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে বাংলাদেশ কমিউনিটি অফ পোর্তো। এর আগে 2015 সালে লিসবনের অন্যতম গুরুত্বপূর্ণ স্পট ক্যাম্পো দোস মার্তিরেস দো প্যাট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নির্মিত হয় পর্তুগালের প্রথম স্থায়ী শহীদ মিনার। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রতিবছর সেখানে ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেন পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন, প্রবাসী ও আমন্ত্রিত পর্তুগিজরা। এবছরও ভোরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দূতাবাসেও রয়েছে নানা আনুষ্ঠানিকতা। তবে প্রবাসীরা বলছেন, ইউনেস্কোর স্বীকৃতির 26 বছরেও এখনো সার্বজনীন হয়ে ওঠেনি গুরুত্বপূর্ণ এই দিবসটি। আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধার জন্য, তাদের সম্মান জানানোর জন্য এবং তাদের এই আত্মত্যাগের মহিমাকে তুলে ধরার জন্য বিশ্ব দরবারকে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। ভাষার জন্য বাংলাদেশিদের আত্মত্যাগ ও দিবসটির মাহাত্ম্য সবার সামনে তুলে ধরার আহ্বান সচেতন পর্তুগিজদের। International Mother Language Day is a very remarkable day. নানা দিক থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিভিন্ন সংস্কৃতি ও দেশের জন্য। নিজের ভাষায় কথা বলার অধিকার নিশ্চিতের দাবিতে বাঙালির জীবন দেওয়ার ঘটনা অবশ্যই সবার স্মরণ করা উচিত। এখনো অনেক পর্তুগিজ এই দিনটি সম্পর্কে জানেন না, কিন্তু যেহেতু বাংলাদেশের মতো এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে অভিবাসী বাড়ছে, আমরাও চাই পর্তুগাল একটি মাল্টিকালচারাল দেশ হয়ে উঠুক। সেজন্য স্থানীয় মিউনিসিপ্যালিটির পাশাপাশি ইউনেস্কোর মতো বেসরকারি সংস্থাগুলো এই দিনটির সার্বজনীনতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। পর্তুগালের রাজধানী লিসবনেই ইউনেস্কোর একটি কার্যালয় থাকার পরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কোনো অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় না তাদের কোনো প্রতিনিধিকে। 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধুমাত্র বাংলাদেশিদের দিবস নয়, এ বোধটি বিশ্বের সকল ভাষাভাষীদের কাছে পৌঁছে দিতে পারলেই মর্যাদা লাভ করবে মহান ভাষা শহীদদের আত্মত্যাগ। সেই সাথে প্রত্যেকের নিজের ভাষায় কথা বলার অধিকার নিশ্চিতের পাশাপাশি ক্ষুদ্র বা বিলুপ্তপ্রায় বিভিন্ন ভাষা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এমনটাই মনে করেন ভাষাবিজ্ঞানীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এআই দুনিয়ায় নতুন ঝড়। মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক প্রতিষ্ঠান XAI বাজারে নিয়ে এলো নতুন চ্যাটবট গ্রক 3। নতুন এই চ্যাটবটকে সবচেয়ে শক্তিশালী এআই চ্যাটবট বলে দাবি করছেন মাস্ক নিজেই। বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে চ্যাটজিপিটি বা ডিপসিক পাত্তাই পাবে না নতুন এই চ্যাটবটের কাছে। সফটওয়্যারকে প্রশ্ন করছে মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তার উত্তরও দিচ্ছে সফটওয়্যার। কিন্তু প্রচলিত এমন চ্যাটবটগুলোর ভিড়ে কিছুটা আড়ালে থেকে যাওয়া এক নাম গ্রক। মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক প্রতিষ্ঠান XAI এর এই চ্যাটবটের 2টি সংস্করণ বেশ আগে থেকেই বাজারে থাকলেও
গ্রাহকদের তেমন আকৃষ্ট করতে পারেনি। তবে নামটি যখন ইলন মাস্ক, তখন এভাবে পাদপ্রদীপের আড়ালে থেকে যাওয়া বড্ড বেমানান। বাজারে নিয়ে এলেন চ্যাটবটটির নতুন সংস্করণ গ্রক 3। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচন করে ইলন মাস্কের কোম্পানি XAI। প্রতিষ্ঠানটির দাবি, গ্রক 3 আগের মডেলগুলোর তুলনায় 10 গুণ বেশি শক্তিশালী এবং জেমিনি 2 প্রো, OpenAI এর GPT-4o এবং ডিপসিকের সঙ্গেও প্রতিযোগিতা করতে প্রস্তুত। XAI এর পক্ষ থেকে জানানো হয়, গ্রক 3 শুধু তথ্য বিশ্লেষণই নয়, বরং মানুষের মতো চিন্তা করার ক্ষমতাও রাখে। এ কারণেই নতুন সংস্করণটিতে যুক্ত করা হয়েছে উন্নত রিজনিং মডেল, যা জটিল প্রশ্নের আরও ভালো ও বিশ্লেষণমূলক উত্তর দিতে পারবে। মাস্কের দাবি, গ্রক 3 প্রচলিত চ্যাটবটগুলোর তুলনায় গণিত, বিজ্ঞান ও কোডিংয়ে অনেক এগিয়ে। জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার এই মডেলটি তৈরিতে ব্যবহার করা হয়েছে 1 লাখের বেশি এনভিডিয়া GPU এবং শক্তিশালী কোলোসাস সুপার কম্পিউটার। এছাড়া ডিপ সার্চ নামের একটি স্মার্ট সার্চ ইঞ্জিনও যুক্ত করা হয়েছে মডেলটিতে, যা ব্যবহারকারীদের অনুসন্ধান আরও উন্নত করবে। প্রথম ধাপে X প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হলেও শিগগিরই সুপার গ্রক নামে আরও উন্নত সংস্করণ আনার পরিকল্পনার কথা জানায় নির্মাতা প্রতিষ্ঠান XAI। মোবাইল অ্যাপ্লিকেশন ও সরাসরি ওয়েবসাইটে ব্যবহার করা যাবে এই চ্যাটবট। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ইতালিতে ভবন নির্মাণে শ্রমিকদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে রোবট। গড়পড়তা রোবটের তুলনায় অভিনব এই রোবটের কর্মদক্ষতা কয়েক গুণ বেশি বলে জানান বিজ্ঞানীরা। তবে নতুন এই প্রযুক্তিটি এখনও পরীক্ষাধীন রয়েছে। নাম কনসার্ট হলেও সঙ্গীত জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই এই রোবটের। উল্টো দেখতে হালকা পাতলা এই রোবটটি ভারী ইট পাথর থেকে শুরু করে নানাবিধ যন্ত্রপাতি উঠিয়ে তাক লাগিয়ে দিচ্ছে মানুষকে। ইতালিতে অভিনব এই রোবট তৈরির কাজে নেমেছেন একদল বিজ্ঞানী। ভবন নির্মাণে শ্রমিকদের সাহায্য করতে একাধিক কাজে ব্যবহার করা যাবে এই রোবটকে। বিভিন্ন ধরনের কাজ করানো সম্ভব। মানুষের সহায়তা নিয়ে কিংবা স্বয়ংক্রিয়ভাবে দুইভাবেই কাজ করানোর সুযোগ রয়েছে এতে। বিজ্ঞানীরা বর্তমানে এই রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করার কথা ভাবছেন, যাতে করে পরিস্থিতি ও প্রয়োজন পর্যবেক্ষণের মাধ্যমে রোবট নিজেই নিজের কার্যপদ্ধতি নির্ধারণ করতে পারে। এছাড়াও কোনো কাজে ভুল শনাক্ত করে তার যথাযথ সংশোধনও করতে পারে। তবে সেই পর্যায়ে পৌঁছাতে আরও অনেক পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন বলে জানান ইটালিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির রোবোটিক ল্যাবের প্রধান। গত ৩-৪ বছর ধরে রোবটটিকে আরও আধুনিক করে তুলতে রাত দিন কাজ করে গেছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত এই রোবটের সবচেয়ে অসাধারণ দিক হচ্ছে এর বহুমুখিতা, অর্থাৎ ব্যবহারকারী তার প্রয়োজন অনুসারে গড়ে নিতে পারবেন রোবটকে। কী ধরনের কাজ করতে হবে, কতটুকু ভারী সামগ্রী ওঠাতে হবে, সে অনুযায়ী যন্ত্রাংশও যোগ করে নেওয়া যাবে এর কাঠামোতে। এমনকি চলাফেরার সুবিধার্থে মোশন ডিটেক্টর ও ক্যামেরা যোগ করা হয়েছে এই রোবটে। এতে করে আশেপাশে কর্মরত কোনো মানুষ থাকতে দুর্ঘটনাজনিত আঘাত থেকে মুক্তি পাবেন তারা। বিজ্ঞানীরা বলেন, সুদূর ভবিষ্যতে এই রোবটে আরও বেশ কিছু ফিচার যোগ করতে চান তারা। তা সফল হলে প্রতিকূল পরিবেশেও দিব্যি টিকে থাকবে এই রোবট। এছাড়াও নিরাপত্তামূলক ফিচারও আরও বাড়ানোর পরিকল্পনা আছে তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের। সৌদি আরবে ওয়াশিংটন মস্কোর বৈঠকে ইতিবাচক অগ্রগতি। সংঘাতের দায় জেলেনস্কির ঘাড়ে চাপালেন ট্রাম্প। এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। লন্ডনে 1 মাসে রেকর্ড সংখ্যক গ্রেফতার। বাংলাদেশি কমিউনিটিতে বাড়ছে আতঙ্ক। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।